দেখো লোকটাকে দুষ্টু লোকটাকে কিরকম সিঞ্জি তুলে নিয়েছে, তারপরে বলছে আমি যাব কলকাতা। আর কিন্তু ওর জাতিস্বরের ফেসটা আর নেই, জাতিস্বরের ফেসটা নেই। তো ছবিটা টোটাল এডিট হয়ে যাওয়ার পর সত্যজিৎ মনে হয়েছিল যে হাসি, হ্যাঁ হ্যাঁ, তো জাতিস্বরের ফেস থেকে ও যখন নর্মাল হয়ে গেল, মুকুল নর্মাল হয়ে বলছে যে আমি কলকাতা যাব, ফেলুদা তোপসেদা আমরা সবাই যাব কলকাতা। তো এই কোনো ট্রানজিশন সিন কিছু নেই, এই যে জাতিস্বর থেকে নর্মাল ট্রানজিশন নেই। তখন এই যে জয়সলমীর কেল্লায় গেলে সবাই মুকুলের ঘর, মুকুলের বাড়ি দেখায় না, সম্পূর্ণ মিথ্যে কথা, কারণ মুকুলের বাড়িটা ইন্দ্রপুরী স্টুডিওতে তৈরি হয়েছিল। মুকুলের বাড়িটা কার্তিক বোস আর্ট ডিরেক্টর ইন্দ্রপুরী স্টুডিওর 4 নম্বর ফ্লোরে করেছিলেন, অশোক বোস, সরি কার্তিক বোস, অশোক বোস। তো তখন উনি আমাকে ডাকলেন একদিন, ডেকে আমাকে জিজ্ঞেস করলেন যে এরকম এরকম একটা সিন আমি করব, এরকম একটা সেট বানাতে হবে, তার জন্য আমার 20,000 টাকা খরচা হবে, তুমি কি পারবে? এরকম কান্নার সিন আছে আমাকে ঠিক একদম একটা সাধারণ পূর্ণবয়স্ক অভিনেতাকে যেভাবে একজন ডিরেক্টর জিজ্ঞেস করে, আমাকে উনি ঠিক সেইভাবে জিজ্ঞেস করলেন। এখন হলে তো কিছুই বলতে পারতাম না, কিন্তু তখন তো অকুত হয় বলে দিলাম যে হ্যাঁ। এই যে মানে এই বইটার প্রসঙ্গে আমি এই জন্য বলছি, মানে বইটার প্রসঙ্গে আসার জন্য, মানে একজন ওনার ছবিতে বিশেষ করে শিশু অভিনেতা প্রচুর কাজ করেছে এবং প্রত্যেকে অসাধারণ পারফরমেন্স দিয়েছে। সেই অপু দুর্গা থেকে, রতন থেকে শুরু করে সে, আর তারপরে তো লিস্ট লম্বা। তো এই যে শিশু অভিনেতাদের এত ভালো অভিনয় করানোর যে টেকনিক, যেটা উনি যে নিয়ে যার লেখা সেও একজন সেই রকম, এত টেকনিকটা এত ভালো, উনি একেবারে বন্ধুর মতো, বন্ধু মানে বাচ্চা বন্ধু নয়, কিন্তু তাকে প্রাপ্তবয়স্কের মতো করে নিতেন, যাতে করে সে মানে অনেক বেশি ডিপেন্ড করতে পারে। আর বাচ্চারা তো অভিনয় করে না, ডিরেক্টর যা বলে তার কমান্ডটা ফলো করে। তো যখনই আমার ডিপেন্ডেন্সটা কারো ডিরেক্টরের উপর হয়ে যাবে, তখন কমান্ড ফলো করতে সেই বাচ্চার আর কোনো অসুবিধা হবে না। সেই জন্য প্রত্যেকে এত ভালো পারফর্ম করলো। এবং এই বইটার নিয়ে ঘটনাটা এই বইটার জন্য আমার বলা, কিন্তু সেইভাবে কোনো প্রামাণ্য লেখা কিন্তু কোনো শিশু শিল্পী লিখে যায়নি পরবর্তীকালে, যে তাদের এক্সপিরিয়েন্স, তাদের মানে ওই ব্যাপার প্রসেসটা তারা কিন্তু কেউ লেখেনি। সেই দিক থেকে সিদ্ধার্থটা লিখলো, তো এটা কিন্তু খুব প্রামাণ্য একটা বই, যে শিশু বা কিশোর অভিনেতাদের সঙ্গে ওনার ইন্টারাকশন কি, তাদের অভিজ্ঞতা কি, সেই হিসেবে এটা কিন্তু একদম অগ্রগণ্য একটা বই। সেই হিসেবে এই বইটাকে তো আমার কাছে ইউনিক। থ্যাংক ইউ। না, কুশলের বাবার একটা অত্যন্ত ভালো বই রয়েছে, রুদ্র সোনার কেল্লা সন্ধানে। ওটাই আমার মনে হয় প্রথম একটা গোটা ফিল্ম শুটিংকে নিয়ে লেখা বই। তো সে যাই হোক, এখন মানে আমি বইটা উল্টে পাল্টে দেখছিলাম, মানে প্র্যাকটিক্যালি ছাড়া যাচ্ছে না এরকম একটা অবস্থা, ছাড়তেই হলো। তো যাই হোক, ছবিগুলো দেখছিলাম এবং একটা গ্রুপ ছবি আছে, তার মধ্যে বিকানের ফোর্টের ওই চাতালে তোলা সকলে, এবং ছবিটা দেখে রীতিমতো ভয় করছিল, আমরা ছাড়া কিন্তু আর ছবির মধ্যে কেউ নেই এখন। মানে এই হ্যাঁ, এখন মানে আমি জানি না 60 বছর আমরা এই করতে পারবো কিনা, সেলিব্রেট করতে পারবো কিনা, কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক বলে মনে হয়, বেঞ্চমার্ক বলে মনে হয়। আর এই বইটা অত্যন্ত প্রয়োজন ছিল, যেটা কুশল বললো। কিন্তু সত্যি কথা বলতে কি, সোনার কেল্লা কুশলের জন্যই করা, কুশলকে পছন্দ হয়েছিল বলে, এবং ওই বয়সটা একেবারে পারফেক্ট ছিল বলে করা। এবং কুশলী ছবির প্রথম কাস্টিংয়ে কুশলী প্রথম মানে সিলেক্টেড হয় আর কি। তবে বিশেষ করে যেটা আমি বলবো, যে বাবা সোনার কেল্লা তো দেখিয়েছিলেন গোপীগান বাঘাবাইনে, মানে আল্লাহ রাজার দুর্গই তো সোনার কেল্লা, কিন্তু গোপীগানটা কালারে করতে চেয়েছিলেন, সোনার কেল্লাটা সোনার দেখাবে বলে করতে চেয়েছিলেন, কিন্তু আলটিমেটলি তো সেটা হলো না। এক হিসেবে ভালোই হয়েছে, কারণ তাহলে শেষে ওই চমকটা আসতো না, শেষে ওই কালারের চমকটা আসতো না গোপীগানের। কিন্তু তারপরে
জায়গাটা দেখে ভালো লাগার ফলে উনি ফেলুদা মানে সোনার কেল্লা লিখলেন, এবং সোনার কেল্লা লিখে তারপর যখন ডিসাইড করলেন যে ঠিক আছে আমি এইবার যদি ছবি এই ফেলুদাকে নিয়ে ছবি করি তাহলে এটা কালারে করতে পারবো এবং সোনার কেল্লাতে সোনার দেখাতে পারবো, তো যে কারণে করা। এবং কুশল প্রথম সিলেক্টেড হয়, এবং সোনার কেল্লা আরেকটা বাবা খুব মানে ইম্পর্টেন্ট দিক ছিল যে জটায়ুর প্রথম আবির্ভাব, এবং সেটা বাবাকে ভীষণভাবে করেছিল, যে বাবার ভীষণ প্রিয় চরিত্র ছিল জটায়ু। তো যে কারণে এই দুটো কাস্ট প্রথম হয়, তারপর আস্তে আস্তে অন্যান্য কাস্ট মানে কাস্টিং হতে শুরু করে, এবং তারপরে যেটা হয় যে লাস্ট কাস্টিং হয় ফেলুদা, এবং এটা হয়তো অনেকেই জানেন না যে পুরো ছবির কাস্টিং হয়ে গেল, তারপরে উনি মাথা কাটাতে শুরু করলেন যে কে ফেলুদা করবে, একজন নতুন কাউকে নিতে পারলে খুব ভালো হয়। তো আমরা বললাম যে কি তোমার মোটামুটি একটা আইডিয়া দাও, তাহলে আমরা একটু খুঁজে কাছে দেখতে পারি আর কি, এবং লোকজনকে বলতে পারি। বললো না মানে কিছুটা সৌমিত্রের মতো হবে, কিছুটা শুভেন্দুর মতো হবে, কিছুটা ধৃতিমানের মতো হবে, কিছুটা বরুণচন্দ্রের মতো হবে, এরকম একটা ব্যাপার। তো তারপর বললাম যে এরকম কম্বিনেশন তুমি জীবনে পাবে না, কাজে তুমি ওটার কথা ভুলে যাও, তুমি অন্য কথা চিন্তা করো, অন্যরকম একটা কাস্টিং পাবো। তো তারপরে আলটিমেটলি যেটা হয় সৌমিত্র বাবুর উপরেই রোলটা বললো, তারপর তো তুমি মানে ম্যাজিক দেখিয়ে দিলেন সেই রোলে। তো কিন্তু সৌমিত্র বাবু যখন প্রথম স্ক্রিপ্টটা পড়েছিলেন তখন উনি অত্যন্ত মর্মাহত হয়েছিলেন, এবং বাবাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কি করবো, এখানে এরকম একটা বাচ্চা রয়েছে, এরকম একটা দ্বিতীয় মুকুল রয়েছে, এরকম এরকম কালারফুল দুজন ভিলেন রয়েছে, আর জটায়ু রয়েছে, সন্তোষ, আমি কি করবো, আমার তো এখানে বিশেষ কিছু করার আছে বলে মনে হয় না। তো বাবা বলেছিলেন যে তুমি স্ক্রিপ্টটা ফলো করো তাহলেই হবে। তো সেটা উনি করেছিলেন, অবভিয়াসলি করে তো ছিলেনই, যে কারণে একটা মানে ল্যান্ডমার্ক ফিল্ম হয়ে দাঁড়ালো। তো আর বিশেষ করে আরেকটা কথা আমার মনে পড়ছে, শান্তনুর যখন এখানে রয়েছে বহুদিন আগে ফোনে মাঝে মধ্যে কথা হয়, শান্তনুর একটা খুব বড় ডায়লগ ছিল, এবং সেটা বিশাল ডায়লগ, মানে মুখ হাঁ করিয়ে দুধ খাইয়ে দেওয়া, এই ব্যাপারটা আমার একটা বিরাট ডায়লগ ছিল। এবং সেখানে বাবা যখন মানে মোটামুটি উনি যখন স্টোরি বোর্ডিংটা করেন, তিনি মাঝখানে কয়েকটা যেটাকে আমরা বলি কাটা বেস রেখেছেন, ফেলুর কিছু রিয়াকশন শট রেখেছিলেন, যদি শান্তনু আটকায় কোথাও তাহলে উনি ফেলুর দিকে চলে যাবেন, মানে রিয়াকশন সব কিছু। একটা শুধু ছিল, সেটা হচ্ছে যে জয়পুর বললে না না যোধপুর ওই গানে একটা শুধু কাট, হ্যাঁ হ্যাঁ, সেখানে একটা কাট ছিল, আর বাকি উনি কয়েকটা জায়গায় এরকম রেখেছিলেন যে মাঝে মাঝে রাখবেন যদি শান্তনু ফেরায়। কিন্তু শান্তনু যেটা করলো, শান্তনু পুরোটা সিঙ্গেল শটে দিল, এক শটে দিল, এক টেকে দিল, একবারই দিল। আমরা সকলে তখন যেটা হয় আর কি, মানে একেবারে এরকম যেরকম ক্ল্যাপ করলো সেরকম ক্ল্যাপটা করলো টুলো ইত্যাদি। তো তারপর শটটা হয়ে যাওয়ার পর তো বাবা তো ফিট চাপড়ে ফটে দিলেন। তো আমরা বাইরে চা গিয়েছে, ফ্লোরের বাইরে গেছি চা খেতে। তো দেখি চা খাচ্ছি আর শান্তনু একটু করে আসছে, বাইরে বেরোচ্ছে ফ্লোরের বাইরে, আমার দিকে তাকিয়ে বললো, আরে জিতু আমাকে এত খোকা খোকা ডায়লগ দিয়েছেন কেন বলতো? এটা আমার পরিষ্কার মনে আছে, এবং হ্যাটস অফ। তো কাজে এরকম প্রচুর ঘটনা আছে। সোনার কেল্লার কথা একবার বলতে শুরু করলে ত্রিদীপ বাবু মানে কতক্ষণের জন্য হলটা নেওয়া আছে, না সেটা আমি বলছি না, সেটা আমার কিন্তু না এ শেষ হবার না। আপনাকে ওই গল্পটা আমি আপনার কাছে শুনবো। আপনি বলেছেন যে বাবা একের পর এক শট নিচ্ছেন, কেউ বুঝতে পারছেন না যে শেষ অব্দি কি দাঁড়াবে, এইটা যদি একটু বলেন। যে তারপরে কলকাতায় এসে টুকরো টুকরো শট নিয়ে দিতে কলকাতায় এসে একটা ম্যাজিক তৈরি হলো। আপনি লিখেছেন যে একটা ম্যাজিক্যাল ফিল্ম। এখন অনেক অনেক কিছুই বলা যায়, কারণ সোনার কেল্লা মানে আমার দেখা সব থেকে শ্রেষ্ঠ আউটডোর এবং সব থেকে কমপ্লিকেটেড আউটডোর। এটা তো পশ্চিমবাংলা না, এটা রাজস্থান, এবং তখনকার দিনে যখন নেটওয়ার্ক কিচ্ছু ছিল না, ওসব কিচ্ছু ছিল অ্যাবসলিউটলি কিছু ছিল না, শুধু ফোন, টেলিগ্রাম ইত্যাদি, ওরকম একটা জায়গায়। তো কাজেই এটা একটা অদ্ভুত রকমের একটা প্রোডাকশন কন্ট্রোলিং হয়েছিল আমি বলবো, এবং একেবারে প্র্যাকটিক্যালি মানে প্রিসিশন, কম্পিউটার প্রিসিশনে কাজটা হয়েছিল।
এবং একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আমরা করেছিলাম, সেটা হচ্ছে যে কলকাতা থেকে আমরা প্রথম দিল্লি গেলাম, ফোর্টে কাজ করলাম, লালকেল্লাতে কাজ করলাম, তারপরে সেখান থেকে গেলাম জয়পুর, জয়পুর থেকে গেলাম যোধপুর, যোধপুর থেকে বিকানের, বিকানের থেকে জয়সলমের, জয়সলমের থেকে আবার যোধপুর ব্যাক করে দিল্লি হয়ে কলকাতা। এখন আমাদের যেটা ব্যবস্থা করা হয়েছিল সেটা হচ্ছে একটা সেপারেট বগি থাকতো, এবং সেটা আমরা কলকাতা দিল্লি বগি অ্যাটাচড হয়ে গেল আমাদের সেই ট্রেনে। দিল্লিতে আমরা গিয়ে নামলাম, দিল্লিতে শুটিং করলাম, বগি আনঅ্যাটাচড হয়ে গেল, স্টেশনে থাকলো। আমরা যে ট্রেনে জয়পুর যাচ্ছি সেখানে এই বগিটা আবার রিঅ্যাটাচড হয়ে গেল, জুড়ে গেল, মানে জুড়ে গেল। ট্রাভেল গুলো কুন্ডু ট্রাভেলস যেভাবে ভেবে দেখতে হবে তখনকার দিনে এই ধরনের জিনিস হচ্ছে। হ্যাঁ, কুন্ডু ট্রাভেলস এইটাই করতো। এখন সেটা, এবং সেখানে আমরা কাজও করছি, ট্রাভেলও করছি, সবই হচ্ছে। কাজী সোনারকেল্লার বেশ কিছু অরিজিনাল ট্রেনে তোলা, বেশ কিছু স্টুডিওতে তোলা, তো যাই হোক সেটা তো আলাদা কথা। কিন্তু যেটা হচ্ছে যে আমরা একটা জায়গায় দিল্লিতে পৌঁছচ্ছি, দিল্লিতে পৌঁছে হয়তো দুদিনের ব্যাপার। প্রোডাকশন যিনি কন্ট্রোল করতেন অনিল চৌধুরী, মানে সেলাম কর্তা, তো তিনি একদিন আগে জয়পুর পৌঁছে যাচ্ছেন। আমরা দিল্লি শুটিং শেষ করে জয়পুরে পৌঁছচ্ছি, এবং জয়পুরে মানে স্টেশনে পৌঁছে দেখছি বাস রেডি, সব রেডি, এবং হোটেলে চলে যাচ্ছি বা সার্কিট হাউসে যাচ্ছি, ঘর অ্যালটমেন্ট হয়ে গেছে ঘর। এবং সেটা সবচেয়ে মজার হতো যে অনিল বাবু জানতেন যে কার সঙ্গে কে সোনারকেল্লার ভেতরে ভেতরে ক্লাইম্যাক্সটা দুদিন রাখা ছিল, তো সেটা একদিনে করতে হবে, সেটা একদিনে করতে হবে, সেটা একদিনে করতে হলো না, এক বেলায় করতে হলো, এক বেলায় করতে হলো। এবং সেখান থেকে আমরা সেদিনই মানে যোধপুর উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং রাত্রে ট্রেন ধরছি। তা না হলে কিন্তু বগি আর পাওয়া যাবে না, গোলমাল হয়ে যাবে, পুরোপুরি জিনিসটা ডিসলোকেটেড হয়ে যাবে। এখন তারপরে যেটা হলো যে মানে বাবা দেখলেন যে ভালো না অবস্থা, মানে এবার একটু অন্যরকম ভাবে কাজ করতে হবে আর কি। তবে যেটা হলো সেটা হচ্ছে যে খেরোর খাতা যেটা বাবা থাকে ইউজুয়ালি, যেটা কনসাল্ট করেন সবসময়, তার মধ্যে স্টোরি বোর্ডিং ইত্যাদি থাকে, তো সেটা আমি আর দেখলেন না। এবং ওই 3 ঘন্টা শান্তনু, এটা এটা অনেকে জানে না, ওই 3 ঘন্টায় 75টা শট হয়েছে, সবাই জানে। এবং এবং সেটা কিন্তু কনস্ট্যান্টলি এদিক ওদিক দৌড়ে, মানে সেটা এক জায়গায় না, এখানে এসে ওখানে এসে, মানে আর যারা আপনাকে জুড়ছে, আর যারা অ্যাসিস্ট্যান্ট তারা তো একবারে বেগ হয়ে যাচ্ছে যে মানে কি হচ্ছে বুঝতে পারছে না, তাহলে তো খাতা খাতা সকলে ফেলে দিল, তাহলে মর্নিং থেকে বসকে ফলো করাটাই ভালো। তো এরকম একটা ব্যাপার হয়েছিল, এবং তারপরে মানে অদ্ভুতভাবে জিনিসটা জুড়ে গেল কিন্তু এডিটিং, যেটা যেটা কুশল বলছে, ওই ওই সামান্য ওই রিটেক আমি বলবো, কারণ ওটা তো রিটেক না, ওটা একটা ফ্রেশ একটা নতুন ভাবনা, তো সেইটা করা হয়েছে। তাই মানে সোনারকেল্লা সামথিং ভেরি স্পেশাল ওই দিক থেকে, সব দিক থেকে। আমাদের যদি আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আপনারা হ্যাঁ, উঠে চড়ার অভিজ্ঞতা সকলের রকম, সকলের না, আমাদের যারা ছিলেন মানে উটের যারা লোকজন ছিলেন তারা বলে দিয়েছিলেন একটু সাবধানে উঠতে হবে, মানে সামনে একটু ঝুঁকতে হবে, তারপরে পেছনে একটু করতে হবে, কাজে ওটা তো অনেক রকম ভাবে, তারপরে বসা একরকম, ওটা একরকম, কাজে ওটা একটু প্র্যাকটিস করে নিতে হয়েছিল। কিন্তু ওটা সবই শুটিং এর দিনই হয়েছিল, আগে ভাগে কোনো প্র্যাকটিসের কোনো ব্যাপার ছিল না, অত সময় ছিল না। আচ্ছা, আমি কৌশিক লাহিড়ী, আমি এসেছি এখানে তপসেদার আমন্ত্রণের কথাটা একটু পরে আসছি। একদম ফেলুদার যে বয়স, সেটা যদি আমার বয়স বলি আপনারা চমকে যাবেন, কিন্তু ব্যাপারটা তাই, যে সময় সন্দেশে প্রথম ফেলুদা বেরোয় প্রায় সেই সময়ই আমার জন্ম। আর আমাদের প্রজন্মের সবাই আমরা তপসে হতে চেয়েছি, আমরা সবাই তপসে। যে জন্য বলছি, যে কথাটা বলার জন্য আমি আজকে এখানে এসেছি, যে মুহূর্তে তপসেদার ইনভিটেশনটা আজকের জন্য আসে, সেই মুহূর্তে আমি ছিলাম 221B বেকার স্ট্রিটের সামনে, এবং সেখান থেকে আমি তপসেদাকে বলি যে করা যায় না কলকাতায়, কিছুদিন আগে 50 বছরের একটা এত অসামান্য ছবির একটা সেলিব্রেশন হলো, সোনারকেল্লার একটা ভার্নাকুলার ছবির 50 বছরের সেলিব্রেশন হলো, আরো অনেক বড়ভাবে হওয়া যেত। ফেলুদাকে নিয়ে, সত্যজিৎ রায়কে নিয়ে কলকাতা শহরে
একটা এরকম জাদুঘর গড়ে তোলা যায় না? সারা পৃথিবী থেকে 221B বেকার স্ট্রিটে লোকে আসে, তারা সেখানে পাইপ কেনে, তারা সেখানে শার্লক হোমসের সমস্ত জিনিস কেনে। করা যায় না কলকাতায় ফেলুদা তোপসেকে নিয়ে ছোট ছোট জিনিস থাকবে সেখানে? ফেলুদা তোপসে কেন, আমরা তো অনেক এই প্রস্তাবটা আমি এখানে রাখছি। আমার মনে হয় এটা নিয়ে আলোচনা হওয়া উচিত এবার। আলোচনা শুরু হয়ে গেছে। না, না, আমরা বহুদিন থেকে একটা এরকম একটা ভাবনা চিন্তা করছি, কিন্তু একটা ভেনিউ পেতে হবে, একটা ভালো জায়গা পেতে হবে, মানে অ্যাক্সেসিবিলিটি যেটা হওয়া চাই, অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। মানে শুধু ফেলুদা কেন, আমার মনে হয় যে একটা সত্যজিৎ রায় স্টাডি সেন্টার টাইপের করতে পারলে খুব ভালো হয়, মানে যেখানে চর্চা হবে ইত্যাদি সব হবে, একটা এক্সিবিশন থাকবে ইত্যাদি। তো সেটা কিছু বলবে? হ্যাঁ, বলবে তো বলো। না, এই যে কৌশিক যেটা বললো, বাবুদের এটা বললো, মানে আমি যেহেতু একটু ব্যবসা করি, সেখান থেকে বলতে পারি ইটস মানি মেকিং গেম এবং ফরেন এক্সচেঞ্জ ওরিয়েন্টেড। ডলার আসবে, পাউন্ড আসবে, আর সত্যজিতের ব্যাপারটা তো সীমাবদ্ধ বেঙ্গলে নয়, ব্যাপারটা সারা পৃথিবীতে। তারা যদি একটা জায়গা পায় যেখানে, যেটা বললো স্টাডি সেন্টার, সত্যজিৎ ওপর অনেক কিছু ছবি, গ্যালারি ফ্যালারি ইত্যাদি। কলকাতা অনেক পুরনো বাড়ি আছে, আমি দিলীপকে বলেছি, ও তো নর্থ ক্যালকাটার মোটামুটি কন্ট্রোল করে। তো আমরা ওখানে একটা জোগাড় করে দাম না, বাড়িগুলো পড়ে আছে, তাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে, কেউ আসেও না, হেরিটেজ প্রপার্টি, একটা কিছু করতে হবে, একটা কিছু বললেই হবে। আমি ফিরে আসি, আর নাহলে আমরা ওই দিকটা যাবো, রাজারহাট ওই সব সাইড। এটা করা খুব দরকার আছে, কারণ এই চর্চাটা যতটা চলবে, আপনাদের জেনারেশনটা অ্যাক্টিভ থাকতে থাকতে করে ফেলবে, এটা ভীষণ দরকার। হ্যাঁ অ্যাবসলিউটলি এটা দরকার, এবং একটা ভালো কাজ। অনেক কাজ তো হয় যেটা খুব একটা কাজের নয়, এটা একটা ভালো কাজ। You should look at this matter carefully. এটা করা যায়। It's a really money making game. Money making for the society or যার যে সংস্থাটাই থাকে। আর তাতে অনেক ফিল্ম স্টাডিজ এর উপর অনেক কাজ করা যাবে। আচ্ছা, আমার একটা খুব ইচ্ছে আছে। সবাই বলছে, কৌশিক বললো যে সবাই আমরা তোপসে, সবাই আমরা ফেলুদা। তো এখানে বরুণদা এসছেন, বরুণ চন্দ্র, তোমার চোখে চোখ তোপসেও একটা কি ছিল? এই সামনে কোনোদিনই আমার প্রিপারেশনটা হলো না। না, আমার তোমাকে দেখে প্রথম থেকে মনে হচ্ছিল যে একেবারে রাইট। There was, without knowing, there was an innate smartness in you. একটু হয়তো ওপর চালাকির ভাব ছিল, যেটা কিন্তু সৌমিত্রদা সেটা মোটামুটি আবার বেশি চড়ে গেলে পরে একটু নামিয়ে দেওয়া, সেটা করে নিতেন। সো দ্যাট ওয়াজ এগেইন a special relationship which was desirable, and I'm sure Manikda did it knowingly. কেন Manikda unknowingly খুব কম জিনিস করেছেন। তো that to my mind was great. That was great. এবং পরের দিকে আমার মনে হচ্ছিল that you grew with the role. আমি যতদূর জানি মানিকদা ক্রোনোলজিক্যালি শুট করতেন, পারলে পরে সবসময় ক্রোনোলজিক্যালি শুট করতেন, এবং he believed that it gave the opportunity of first time actors especially to grow with the role. আমি ভুক্তভোগী তো, সেই জন্য আমি থ্যাংক ইউ সো মাচ। যেটা বললো সেটা একটা চ্যাপ্টার আছে স্টার সৌমিত্র থেকে সৌমিত্র কাকু। তো মাই ইকুয়েশন উইথ সৌমিত্র চ্যাটার্জি, যে তখনকার দিনে স্টার চিরকালই স্টার ছিল, তার যে স্টার ওরিয়েন্টেড ইকুয়েশনটা উইথ আ নিউ অ্যাক্টর, কো অ্যাক্টর, হোয়াট ডু ইউ কল ইট,
সেটা আমি এনজয় করেছি ওনার শেষ দিন অব্দি। তো সেটা আমি অনেকখানি করে লিখেছি যে এটা হয়। আর অনেককে দেখলে অনেক চলে গেছে। অনেক ইউর ভিউজ অন তপসে তো জায়গা সরি আমাকে একটু নেবিলাইজার নিতে যেতে হলো। হ্যাঁ, এখানে বা আমার একমাত্র কানেকশন হলো আমার স্কুল, কারণ এখানে দিলীপবাবু ছাড়া উনি ছাড়া বাকি যে কজন বসে আছে তারা সবাই আমাদের স্কুল থেকে, কারণ উনি একটা রিসোর্স স্কুল যখনই যাকে কাজে লাগতো আমাদের স্কুল থেকে নিতেন। আই মিসড আউট সেটা, সেই গল্পটা আর এখন বলছি না। কিন্তু যেটা হয়েছিল প্রথমে, আমাদের জীবনটা দুটো ভাগে ছিল ছোটবেলাটা। একটা হলো সোনার কেল্লার আগে আর সোনার কেল্লার পরে, তারও আগে আরেকটা ছিল যেটা ফার্স্ট প্যারাটা ছিল বাদশাহী আংটি বই, তার আগে সন্দেশী ফেলুদার গোয়েন্দা কিছু। কিন্তু বাদশাহী আংটি তার কাভার ওই লখনৌর যে পার্সপেক্টিভ আর টানা, আমার পরের যে ছবি সেটা পোস্টারটা কিছুটা ওটার আদলে, কারণ নিতে হবে শটটা, তারপর আর এক্সপোজড হবে না। তো ক্যামেরা তো আগেই বসানো ছিল, সব করা ছিল। তো স্লেটটা দেওয়া হলো, ক্যামেরাটা সুইচ ডাউন করো, ক্যামেরা চললো না, কারণ সেখানে একটা ব্যাটারি কানেকশনটা ঠিক হচ্ছে না আর কি, মানে লুজ হয়ে গেছে। হ্যাঁ, মানে প্রায় সেরকম। তো তারপরে আমাদের পূর্ণেন্দু বোস ছিলেন, যে এটা বইতে রয়েছে প্রফেসর বোস বলে, তো সে উনিও ক্যামেরার লোক ছিলেন। উনি পুরো শটে ব্যাটারিটা ধরে রাখলেন, মানে প্লাগটাকে ওটাকে যাতে চেপে যাতে লুজ না হয়। কাজে পুরো শটটা এইভাবে নেওয়া হলো। মানে ওখানে বোধহয় আমাদের টাইম লস হয়েছিল বোধহয় মিনিট 10, এবং সেটা যথেষ্ট। কিন্তু তারপরে যখন শটটা জাস্ট হয়ে গেল, এক্সপোজারটা চলে গেল। আচ্ছা, একটা প্রশ্ন করছি। প্রথম যে তপসে ঢুকছে, প্রথম তপসের যে এন্ট্রি, সেটা হচ্ছে বেল বাজলো, দরজা খুললো, মুকুলের বাবা ঢুকলেন, তপসে একটা আপেল চিবোতে আমরা দেখতে পাচ্ছি। তারপরেই টোস্ট একটা চিবোতে তারপরে ভেতরের ঘরে গিয়ে দেখলো যে ফেলুদার পা দুটো প্রথমে দেখা যাচ্ছে। ফেলুদার ইন্ট্রোডাক্টরি সিনই হচ্ছে দুটো পা দিয়ে। ওটা কি সত্যি সৌমিত্র বাবুরই পা ছিল? অবশ্যই, কার পা হবে তাহলে? তখন ওখানে দেখানোর দরকার হয়নি, কিন্তু দেখানোর দরকারই হয়নি। না, বাবা অতটা ফাঁকি মারতেন না। 3.5 মিনিট। যাচ্ছে